আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট আসছে আগামীকাল। থাকছে জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ বরাদ্দ, বন্ধ হচ্ছে কালো টাকা সাদা করার সুযোগ। শেখ হাসিনা আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। ১৬ জুন সাবেক আইজিপি সহ ৩ আসামিকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং হাব তৈরিতে চীনা উদ্যোক্তাদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান। রাজধানীতে বিনিয়োগ সম্মেলন উদ্বোধন। পরিবেশ সুরক্ষায় দেশের ১৮ কোটি মানুষেরই সচেতনতা জরুরি বললেন উপদেষ্টা। গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান। এবং লাহোরে হোয়াইট ওয়াশ এড়াতে পাকিস্তানকে ১৯৭ রানের টার্গেট দিল বাংলাদেশ। ওপেনিংয়ে তানজিদ তামিম ও পারভেজ ইমনের ১১০ রানের জুটি। Primacy in build. German technology. Bangladesh's first Thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম। এখনকার সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম মাই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলছে বিস্তারিত সংবাদে। আর শুরুতেই জানিয়ে দিব জাতীয় বাজেট ২০২৫-২৬ প্রসঙ্গ। বৃহস্পতিবার বাজেট পেশের প্রথা ভেঙে সোমবার আগামী অর্থবছরের বাজেট উত্থাপন করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। প্রায় ৮ লাখ কোটি টাকার আয় ব্যয়ের হিসেবে খুব একটা নতুন উদ্যোগ থাকবে না কিংবা কলঞ্চলে বদলে ফেলার চেষ্টা করা হয়নি বলে জানিয়েছেন তিনি। করমুক্ত আয়ের সীমা খানিকটা বাড়ানো, কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ বন্ধ, দেশীয় শিল্পের বিকাশের সহায়তা অব্যাহত রাখা সহ বাজারে নিত্যপণ্যের মূল্য সহনীয় রেখে মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা থাকবে বলে অন্তর্বর্তী সরকারের বাজেটে তিনি জানান। রিজভিনাজের রিপোর্ট। ৫৫তম বাজেট উত্থাপনের জন্য প্রস্তুত অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জাতীয় সংসদ না থাকায় সোমবার বিকেল ৩টায় বাংলাদেশ টেলিভিশনে ধারণকৃত বক্তৃতার মাধ্যমে বাজেটের সারাংশ তুলে ধরবেন তিনি। জুলাই অভ্যুত্থানে সরকার পতনের পর প্রায় ৪ মাস অর্থনীতিতে স্থবিরতা থাকায় রাজস্ব আয়ের ঘাটতি মাথায় রেখে ব্যয় করার বিষয়ে সরকারের সাবধানী অবস্থান। ডেফিসিট আবার এবার আমরা ৪-৫ হলে আইডল হয়, আমরা ৫ যাব না, ৪-এর মধ্যে রাখবো, প্রয়োজন হলে আর একটু কমাবো। আমরা ডেফিসিট বাড়তে দেবো না, কারণ ডেফিসিট বাড়লে সেটা আমাদের ওটা চাপ আছে যে তো ব্যয় কমাই। অর্থাৎ খালি ডেভেলপমেন্ট, আগের ডেভেলপমেন্ট খালি নাম্বারে দেখালেন গ্রোথ এত এই এত, তার মধ্যে গ্রোথ কতগুলো জানেন না। এবার তো আপনি দেখেছেন যে 3.97, আমরা বলছিলাম 4.5 হবে। এখন জানুয়ারি থেকে যদি ক্যালকুলেট করেন আর 6 মাস বাকি আছে, ডেফিনেটলি 4-এর উপরে যাবে। সেটা আমি বাজেট স্পেসে বলবো। এখন ভেবেছে সবাই 3.94 হয়েছে। আর এই বাংলাদেশে কি ৩১ বৎসরে এই প্রথম ওদের আবার পার ক্যাপিটাল ইনকাম বাড়ছে, সেটা আমরা বড়াই করছি না, ওটা বেড়েছে। কারণটা হলো ডলারের স্টেডি রেট, আগে ৮২ থেকে ১০৭ হয়ে গেল, সাথে সাথে রিয়াল কমে গেল, এখন তো ১২২-২৩ অনেকদিন যাবৎ। সো এই সেন্সে ভ্যালুটা বেড়েছে ব্যাড দিকে, বাট ডেফিনেটলি স্লো হয়েছে, বাট এতটা স্লো একেবারে রিয়াল সেন্সে এতটা স্লো না। যে ডক্টর আনিসুজ্জামানুদ্দিন বললো না, আইসিইউতে ছিলাম আমরা, আইসিইউ তো অলমোস্ট ডেডের, মানে আইসিইউতে না আনলে তো বাংলাদেশ ইকোনমি উড হ্যাভ বিন ডেড। কারণ এইটা আবার ওনারা বলেন, এটা আমরা অনেক সময় কাউন্টার ফ্যাকচুয়াল আর্গুমেন্ট বলি, যে যদি এই সরকারের লোকজন দায়িত্ব না নিত, কন্টিনিউ করতো, এটা কীভাবে চালাতেন বা অন্যের আসতে পারতো না। স্বাস্থ্য ও শিক্ষায় গুণগত ব্যয়ের বিষয়ে কার্পণ্য করা হয়নি বলে জানালেন অর্থ উপদেষ্টা। সামাজিক সুরক্ষার আওতায় ভাতা বৃদ্ধির সুখবরও আছে। জুলাই আন্দোলনে যারা এসে আছে তাদের একটা বিরাট এসে লাগবে,
অলরেডি স্যাংশন দিয়েছি, তাদের রিহ্যাবিলিটেশনের ব্যাপার আছে, কারণ অনেকের আছে একেবারে পঙ্গু পারবে না, এটার ব্যাপার আমরা কিছু রাখছি। বাজেটের কর রাজস্ব সম্পর্কিত প্রস্তাবগুলো কার্যকর হবে 2রা জুন সোমবার থেকেই। তবে পুরো বাজেটটি কার্যকর হবে 30শে জুন রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির পর নতুন অর্থবছরের প্রথম দিন 1 জুলাই থেকে। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা আসাদুজ্জামান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তারা সহ সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে 16 জুন ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের সুনির্দিষ্ট 5টি অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন পরাগ আজিম। বাংলাদেশেই প্রথম কোনো মামলার বিচারিক কার্যক্রম আদালত থেকে সরাসরি সম্প্রচারের আয়োজন। বাংলাদেশ টেলিভিশনের সৌজন্যে টিভি পর্দায় দেখতে পান সাধারণ মানুষ। শুনানির শুরুতে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন করে প্রসিকিউশন। জুলাই গণঅভ্যুত্থানের সময় নির্বিচারে হত্যাসহ আসামিদের বিরুদ্ধে 5টি সুনির্দিষ্ট অভিযোগ আদালতে পড়ে শোনান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এরপর আদেশ দেন ট্রাইব্যুনাল। জুলাই এবং আগস্ট বিপ্লব চলাকালীন সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে আসামি শেখ হাসিনা, আসামি আসাদুজ্জামান খান কামাল, আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে অপরাধকে আমলে গ্রহণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। 16 জুন আসামিদের উপস্থিতি এবং আসামিদেরকে গ্রেপ্তার করে হাজির করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিন যদি আসামিরা উপস্থিত হন তাহলে সেদিন থেকে আনুষ্ঠানিক বিচারের প্রক্রিয়া শুরু হবে। যদি আসামি কেউ অনুপস্থিত থাকেন, আইন অনুযায়ী তাদেরকে অনুপস্থিত ঘোষণা করার একটা ব্যাপার থাকবে, সেটাও সেদিন আদালত যথাযথ আইন প্রক্রিয়া অনুযায়ী সেদিন ঘোষণা করবে। আদালতে চিফ প্রসিকিউটর বলেন, এই বিচার কেবল অতীতের প্রতিশোধ নয়, এটি ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা এবং আগামী প্রজন্মকে নিরাপদ একটি বাংলাদেশ উপহার দেয়া। আমরা বলেছি এই বিচার হবে আবেগ শূন্য, প্রমাণ নির্ভর, তথ্য নির্ভর, নিরপেক্ষ এবং ন্যায় বিচার। মামলায় 3 অভিযুক্তের মধ্যে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন কারাগারে আটক আছেন। তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। আসামিদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য প্রমাণের আলোকে বিচারিক কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। পরাগ আজিম, চ্যানেল আই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা। চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে ম্যানুফ্যাকচারিং হাব তৈরির আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাজধানীতে বিনিয়োগ সম্মেলন উদ্বোধন করে এই আহ্বান জানান তিনি। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন মুস্তাফা মল্লিক। রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনে দিনব্যাপী চীনা বিনিয়োগকারীদের নিয়ে বাংলাদেশ চীন ব্যবসা ও বিনিয়োগ সম্মেলন। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা যৌথভাবে অনুষ্ঠানের আয়োজক। প্রধান উপদেষ্টা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব বানাতে আপনারা এখানে বিনিয়োগ করুন। এখানে তৈরি পোশাক, জ্বালানি, কৃষি, পাট, তথ্য প্রযুক্তি সম্ভাবনাময় শিল্প। বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন উপযুক্ত ক্ষেত্র। বাংলাদেশের তরুণ জনশক্তিকে কাজে লাগাতে চীনের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশের মোট জনশক্তির অর্ধেকের বয়স 30 বছরের নিচে। এই তরুণরা কাজে যোগ দিতে প্রস্তুত রয়েছে। বাংলাদেশে বিনিয়োগ করে তরুণদের কাজে লাগান। সম্মেলনে চীনের 100 প্রতিষ্ঠানের প্রায় 250 বিনিয়োগকারী ও ব্যবসায়ী অংশ নেন। মুস্তাফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। সোমবার বিকেল 4টায় সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জাতীয় ঐকমত্য কমিশনের এটি দ্বিতীয় বৈঠক। এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রধান উপদেষ্টার জাপান সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে একথা জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ। প্রেস সচিব শফিকুল আলম সে সময় উপস্থিত ছিলেন। আবুল কালাম আজাদ বলেন, বিকেল 4টায় ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকটি অনুষ্ঠিত হবে। পর্যায়ক্রমে সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হবে বলেও জানান তিনি। জাতীয় ঐকমত্য কমিশন আমরা আমাদের সংস্কার প্রক্রিয়ার সাথে যে সমস্ত রাজনৈতিক দলগুলো সম্পৃক্ত আছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন একটি দ্বিতীয় দফায় আলোচনা শুরু করার জন্য সংস্কার প্রক্রিয়া নিয়ে।
আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এই আলোচনার উদ্বোধন করবেন। যে আলোচনা যেটা শুরু হচ্ছে এটা খুব শীঘ্রই শেষ হবে এবং এই আলোচনাটা শেষে ওনারা জুলাই চার্টার যেটা নিয়ে কাজ করা হচ্ছে সেই বিষয়ে সুস্পষ্ট ঘোষণা দিতে পারবেন এবং খুব শীঘ্রই হয়তো বা ওনারা আশা করছেন যে সেটাও স্বাক্ষরিত হয়ে যাবে। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ সুরক্ষায় দেশের 18 কোটি মানুষেরই সচেতন হওয়া জরুরি। রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অনুষ্ঠানে টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে যে কোনো উন্নয়নের ক্ষেত্রে প্রকৃতি সংরক্ষণ ও পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব আরোপ করেন বক্তারা। পরিবেশগত সংকট মোকাবেলায় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজনরা। আলিমাল রাজির রিপোর্ট। বৈশ্বিক সংকটের অন্যতম প্রধান কারণ পরিবেশ দূষণ। মানুষের অপরিণামদোষী নানা কর্মকাণ্ডে যেমন মাটি, পানি ও বায়ু দূষণ বৃদ্ধি পাচ্ছে, তেমনই ধ্বংস হচ্ছে বাস্তুতন্ত্র, ছড়াচ্ছে নানা রোগবালাই। প্রতিনিয়ত ধ্বংস হতে থাকা প্রাণ প্রকৃতি রক্ষায় পরিবেশ বিষয়ক সংস্কার ভাবনা, বর্তমান প্রেক্ষাপট ও চ্যালেঞ্জ শীর্ষক অনুষ্ঠানে উঠে আসে পরিবেশ দূষণের ভয়াবহ চিত্র ও করণীয় বিষয়ক রূপরেখা। দেশ অনেক আগে গেছে, পরিবেশেরও অনেক পরিবর্তন হয়েছে, আইন পরিবর্তন হয় নাই। যে প্রবলেমগুলো উচ্চারিত হয়েছে এগুলোর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হলো জনসচেতনতা বৃদ্ধি করা। ওয়েস্ট ম্যানেজমেন্ট না বলে এখানে রিসোর্স ম্যানেজমেন্ট, এই যে মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। যে ওয়েস্ট পাওয়া যায়, প্লাস্টিক বলেন, এর মধ্যে মেটাল আছে, অর্গানিক ম্যাটার আছে, সবগুলি কনভার্ট করা যায় রিসোর্সে। পরিবেশ অধিদপ্তরের মেইন ম্যান্ডেটই হচ্ছে পরিবেশ সুরক্ষা দেওয়া, এবং সেই সুরক্ষা দিতে গেলে আপনাকে এনফোর্সমেন্ট এবং ইসে যাইতে হবে, আইন প্রয়োগে যাইতে হবে। পরিবেশ অধিদপ্তরকেও যেমন স্কিলড হতে হবে, সাধারণ জনগণ তাদেরও সেইভাবে মন মানসিকতার পরিবর্তন হওয়া লাগবে। পরিবেশ সন্ত্রাসের বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার সহ জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের বাধ্যবাধকতা তুলে ধরেন বিশিষ্টজনরা। পরিবেশ রক্ষায় গণমাধ্যম একটি শক্তিশালী হাতিয়ার, তাই গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ও পরিবেশ বান্ধব হতে হবে। পাশাপাশি দূষণকারী শিল্প প্রতিষ্ঠান, অবৈধ বন নিধন বা নদী দখলের বিরুদ্ধে অনুসন্ধানী রিপোর্ট পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা রাখে। আমরা যতই বলি না কেন যে সচেতনতা বৃদ্ধি করতে হবে, পাশাপাশি আইনের প্রয়োগ খুব বেশি দরকার। আমি মনে করি এবার সামনে যে বাজেট আসছে, পরিবেশ মন্ত্রণালয় থেকে একটি ভালো বাজেটের জন্য একটা যেন উদ্যোগ নেওয়া হয়। আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে যখনই এগিয়ে আসব, তখনই কিন্তু আমাদের সমস্যার সমাধান আমরাই করতে পারবো। পরিবেশের সাথে সামঞ্জস্য রেখেই উন্নয়ন নিশ্চিতের পাশাপাশি পরিবেশ শিক্ষায় গুরুত্ব আরোপ করেন সংশ্লিষ্টরা। যে ছাড়পত্র দিচ্ছে সেই যদি মনিটরিং করে, কখনোই আমি করাপশন মুক্ত হতে পারবো না। সুতরাং আমার মনিটরিং এনফোর্সমেন্ট টোটালি আলাদা হতে হবে। যখন আমি আউটসোর্সিং করব, বাইরের কাউকে, যেমন এই এখনকার ছেলেপেলেরাই যদি একটা এন্টারপ্রেনারশিপ নিয়ে আসে যে আমি ওই সিটি কর্পোরেশনের ওই ওয়ার্ডটা পরিষ্কারের দায়িত্ব আমার, তখন আমি সিটি কর্পোরেশন তাকে মনিটর করতে পারবে, তখন পরিবেশ অধিদপ্তরও এনফোর্স করতে পারবে। সবাই এগিয়ে আসি, আমরা একসাথে কাজ করি, সংস্কারটা একসাথে হোক। সংস্কারের সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে প্রত্যেককে 18 কোটি মানুষকে পরিবেশ সচেতন হইতে হবে। তাকে বুঝতে হবে কেবল রাস্তা, ফ্লাইওভার, বিদ্যুতের চাহিদা এইগুলি জীবনের এক প্রধানতম চাহিদা হতে পারে না। বাতাস যদি দূষিত নিতে হয়, বিদ্যুৎ দিয়ে করবেনটা কি? পরিবেশ রক্ষা করা হবে উন্নয়নের সাথে সামঞ্জস্য রেখে না, উন্নয়ন করা হবে পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে। তবে শুধু পরিবেশ দূষণ প্রতিরোধী নয়, জীববৈচিত্র্য সমৃদ্ধ নিরাপদ ধরিত্রী বিনির্মাণে সমন্বিত উদ্যোগেও গুরুত্ব আরোপ করা হয়। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনকে সম্মান জানাতে তার জীবনী নির্ভর তথ্যচিত্র নির্মাণ করছে চ্যানেল আই। এরই মধ্যে শেষ হয়েছে তথ্যচিত্রটির চিত্র ধারণের কাজ। তথ্যচিত্রের পরিকল্পনা, পরিচালনা, উপস্থাপনায় রয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ। আরও জানাচ্ছেন সুলতানা হিমু। প্রায় সব প্রজন্মের বাংলা সঙ্গীত প্রেমীদের হৃদয় দখল করে আছেন কোকিল কণ্ঠী সাবিনা ইয়াসমিন। এখনও সুরের মূর্ছনা ছড়িয়ে যাচ্ছেন গুণী এই শিল্পী। তারই কর্ম ও জীবন নিয়ে নির্মিত হতে যাচ্ছে তথ্যচিত্র জুঁই ফুল সাবিনা ইয়াসমিন।
সাবিনা ইয়াসমিনের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানটি নির্মাণ করছে চ্যানেল আই। এরই মধ্যে শেষ হয়েছে চিত্রধারণ। আয়োজনটির পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও চ্যানেল আই এর বার্তা প্রধান শাইখ সিরাজ। বাংলা গানকে যথেষ্ট দিয়েছেন, এটা কিংবদন্তি শিল্পী, অথচ তার জীবনকে নিয়ে কোনো প্রামাণ্যচিত্র বা কোনো ধরনের সাক্ষাৎকার ধর্মী কোনো অনুষ্ঠান আজও হয়নি। তো সেই জায়গা থেকে আমাদের কাছে চ্যানেলের কাছে মনে হলো যে তার জীবন ধর্মী একটি সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান হওয়া দরকার। 16,000-এর মতো নাকি গান গেয়েছেন। তো সেখান থেকে নির্বাচিত 12-13টি গান তিনি নিজেই নির্বাচন করেছেন। এই প্রজন্মের শিল্পীরা গাইবে তারই সামনে। হ্যাঁ, তো এই আয়োজনটা আমাদের কাছে মনে হয়েছে তার জন্মদিনে সেই সময় সাবিনা ইয়াসমিনের জন্য একটা ট্রিবিউট হওয়া দরকার চ্যানেল আইয়ের। চ্যানেল আইয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন। আমার জীবনের জীবন নিয়ে যতখানি সম্ভব একটা তথ্যচিত্র তৈরি করছে চ্যানেল আই। এটা আমার কাছে খুব আনন্দদায়ক। এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা যে আমার অনেকগুলো গান গাইছে, এটা আমার কাছে ভীষণ ভালো লাগছে এবং প্রত্যেককে খুবই ভালো গাইছে। এই আয়োজনে সাবিনা ইয়াসমিন নির্বাচিত 12টি গান পরিবেশন করেছেন কণা, লিজা, কোনাল, ঝিলিক, ইমরান, রাকিবা ঐশী ও আতিয়া আনিসা। আগামী 4 সেপ্টেম্বর সাবিনা ইয়াসমিনের জন্মদিনে অনুষ্ঠানটি প্রচার হবে চ্যানেল আই এর পর্দায়। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবারে জানাবো কনকা ফ্রিজ কোরবানির হাটের খবর। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কনকা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। মঙ্গলবার থেকে রাজধানীর কোরবানির পশুর হাটগুলো পুরোপুরি জমে উঠবে বলে আশা করছেন ব্যাপারী সহ হাট কর্তৃপক্ষ। রোববার হাটে 14 লাখ টাকার গরু উঠেছে, আর একদম ছোট আকারের গরুর দামও কম নয়, 85,000 টাকা। আরও জানাচ্ছেন শাকির আদনান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই রাজধানীর হাটগুলোতে কোরবানির পশু আসছে। 300 ফিটের হাটে বিভিন্ন আকারের গরু উঠেছে। এই গরুটির দাম চাওয়া হচ্ছে 14 লাখ টাকা। নাম তার ময়না। সুলতান নামে এই গরুটির দাম চাওয়া হচ্ছে 10 লাখ টাকা। এই দুটি গরুর দাম চাওয়া হচ্ছে 85,000 টাকা। নাম দেওয়া হয়েছে বেবি ও পরিমণি। দাম চাইছে 14 লক্ষ টাকা। কেউ দাম বলছে এখন কত? না, দাম বলেনি। দাম চাচ্ছি 10 লক্ষ টাকা। এর ওয়েট স্কেল করা আছে 1100 কেজি। 55,000 টাকা বলেছে, আমি 70,000 টার্গেট আছি। এটার দাম চাচ্ছি 85। তেজগাঁও এর গরুর হাটে 19 লাখ টাকার হামজা নামের এই গরু পাওয়া যাচ্ছে। এর দাম চাচ্ছি আমরা 19 লাখ। কাস্টমার আসলে বেচা বিক্রি দামাদামি করার অনেক সুযোগ আছে। ক্রেতা ও বিক্রেতাদের সুবিধা ও নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে হাট কর্তৃপক্ষ। 5,000-এর অধিক গাড়ি পার্কিং এর ব্যবস্থা আমাদের আছে এবং এখানে যারা ক্রেতা বিক্রেতা উভয়ের জন্য আমরা সর্বোচ্চ সুবিধা রেখেছি। প্রায় 300-এর মতো সুপারভাইজার আছে, ওরা সারা রাত দিন 2টা শিফটে কাজ করে। এখানে এই দেশি গরু দিয়ে আমরা এইখানকার চাহিদা মেটাবো আল্লাহর রহমতে। আমরা ক্রেতা সাধারণের যাতে কোনো রকম অসুবিধা না হয় এবং গরু ব্যাপারী যারা আছে তাদের যাতে কোনো সমস্যা না হয় সেদিকে আমরা তীক্ষ্ণ দৃষ্টি রাখছি। সিসি ক্যামেরা দ্বারা তাদেরকে আমরা নিয়ন্ত্রিত করে ফেলেছি যেন আইন শৃঙ্খলার কোনো অবনতি না ঘটে। তো বেচা কিনা পুরা দমে শুরু হলে তখন আর কি বোঝা যাবে যে কি অবস্থা। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য মতে এবার দেশের চাহিদা মিটিয়ে প্রায় 21 লাখ কোরবানিযোগ্য পশু উদ্বৃত্ত থাকার কথা রয়েছে। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। এবারে রয়েছে আই স্পোর্টস। শনিবার দুপুরে রাজধানীর দারুসালাম থানার বেরিবাদ হাড্ডিপট্টি এলাকায় নিহত 2 যুবক মাহমুদপুরের কবজিকাটা গ্রুপের শীর্ষ সন্ত্রাসী টুন্ডা বাবুর ভাতিজা তানভীর ও তার সহযোগী ফাহিম ওরফে ট্যাপা বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের দাবি, নিহতরা এলাকায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে নিহত হয়েছেন। পুলিশ বলছে নিহতদের বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই সহ মাদক ব্যবসার অভিযোগ রয়েছে, তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। রিপোর্ট করছেন শহীদুল্লাহ রাজু। গত 23 ফেব্রুয়ারি রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে কবজিকাটা আনোয়ার গ্রুপের অন্যতম সদস্য টুন্ডাবাবু ও রাফাতসহ 6 জনকে গ্রেপ্তার করে র্যাব। 31 মে শনিবার বেরিবাদ হাড্ডিপট্টি এলাকায় বাবুর ভাতিজা তানভীর ও তার সহযোগী ফাহিম ওরফে ট্যাপাকে
পিটিয়ে হত্যা করা হয়। স্থানীয়রা বলছেন নিহতরা কিশোর গ্যাংয়ের সদস্য। ওরা কিশোর গ্যাং ছিল, ওরা সন্ত্রাস ছিল। আর কত সহ্য করব? দোকানপাট খুলতে পারছে না, খাইতারে না, এলাকার মানুষে পোলাপান স্কুলও দিতারে না। কোনো মাইয়া গো ওই হুমকি দিছে, কোনো মাইয়া আমি সুস্থ থাকতে দিমু না। সবার বাড়ি বাড়ি দুইটা টাকা দিবা, না হলে ইজ্জত দিবা, টাকা দিবা, না হলে ইজ্জত দিবা। এই বড় চুরি আমার এই দোকানে, এই যে এই দোকানে। নিহতরা এলাকায় দখল, চাঁদাবাজি, মাদক ব্যবসা, যৌন হয়রানি, ইফটিজিং সহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল বলে স্থানীয়দের দাবি। ওই যে টুন্ডা বাবুর ভাইস্তা তো বাইরে ধরে নিয়ে যাওয়ার পর থেকেই ওর ভাইস্তে অত্যাচারগুলো এলাকার ভিতর করতেছে। মায়ের গায়ের অন্য টাইনে লয়ে যেত, ডরে মনে করেন আমরা গতনও বাইরে যেতাম না। রাস্তা দিয়ে হাঁটতে গেলে মনে করেন মহিলাদের কাপড় টেনে নিতেছে, অন্য ধরে টান দিতেছে। তো এতটুকু আমার শেয়ার, আমি 12 বছর মেয়ে, আমি কোন রিস্কে কোন সাহস আমি স্কুলে পাঠাতে পারি বলেন? পুলিশ বলছে এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও হত্যাকাণ্ডের মোটিভ উদ্ঘাটনে তদন্ত করছেন তারা। ওরা মাদকের সাথে যুক্ত আছে এবং ওরা ছিনতাইও করে, মাদক এবং ছিনতাইয়ের সাথে যুক্ত আছে। অভিযান করছে, ওখানে অভিযান করে আমরা দুজনকে ধরতে মাদকও পেয়েছি তাদের। মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দেওয়ার সন্দেহে ওই 2 যুবক সহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে বেড়িবাঁধ হাড্ডিপট্টি এলাকায় গিয়ে লোকজনদের ওপর হামলার চেষ্টা করে। এ সময় স্থানীয় জনতা তাদের ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলে 2 জন মারা যায়। প্রাথমিক তদন্তে এমন তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। দেখছেন চ্যানেলের সংবাদ। এ পর্যায়ে নিয়ে নিচ্ছি বিরতি। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। জানাবো নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। ফ্রান্সে পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের বিজয় উৎসবে সমর্থকদের তাণ্ডবে 2 জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে 192 জন। 5 শতাধিক মানুষকে গ্রেফতার করেছে পুলিশ। দক্ষিণ পশ্চিমাঞ্চলের ডাক্স শহরে 17 বছর বয়সী এক কিশোর ছুরিকাঘাতে নিহত হয়। এবারে রয়েছে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। ঈদের দিন রাত 9:30টায় চ্যানেল আইয়ের পর্দায় আসছে জনপ্রিয় সিরিয়াল ব্যাচেলর পয়েন্টের সিজন 5। সন্ধ্যায় জাঁকজমকপূর্ণ আয়োজনে সিজন 5-এর বিস্তারিত তুলে ধরেন কলাকুশলীরা। আরও জানাচ্ছেন সুলতানা হিমু। গত কয়েক বছর ধরে জনপ্রিয় দেশীয় সিরিয়ালে জায়গা করে নিয়েছে ব্যাচেলর পয়েন্ট। দর্শকপ্রিয়তার শীর্ষে থাকা নাটকটি এবার ফিরছে নতুন সিজন ব্যাচেলর পয়েন্ট সিজন 5 নিয়ে। সন্ধ্যায় জাঁকজমকপূর্ণ আয়োজনে এই বিষয়ে জানান সিরিয়ালের কলাকুশলীরা। নতুন সিজন প্রসঙ্গে নির্মাতা অমি জানান, ঈদের দিন একসঙ্গে নতুন 8টি এপিসোড দেখা যাবে বঙ্গ অ্যাপে। একই দিন রাত 9:30টায় চ্যানেল আই এর পর্দায় প্রথম এপিসোড দেখা যাবে। ঈদে বঙ্গ ওটিটিতে একসাথে 8টা এপিসোড যাবে। তার ঠিক 1 মাস পর এই ব্যাচেলর পয়েন্ট আবার বঙ্গতে আরো 8টা এপিসোড চলে আসবে। আমাদের বুম ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ব্যাচেলর পয়েন্ট এপিসোড 1 রিলিজ হবে। তার কিছুক্ষণ পরে চ্যানেল আইতে এপিসোড 1 রিলিজ হবে। কারো যদি মনে হয় আমি ব্যাচেলর পয়েন্ট পয়সা খরচ করেও দেখবো না, ডাটা খরচ করেও দেখবো না, আমি টিভিতে দেখবো, আমার বাসায় ডিজিটাল লাইন আছে। প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমাদের যত অডিয়েন্স আছে সবার প্রতি রেসপেক্ট রেখে সবাইকে দেখানোর জন্য ব্যাচেলর পয়েন্ট সিজন 5 বানিয়েছি। নতুন সিজন উপলক্ষে সংবাদ সম্মেলনে ব্যাচেলর পয়েন্টের অভিনয় শিল্পীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। যারা আমার সহকর্মীরা ছিল প্রত্যেককে অনেক অনেক কৃতজ্ঞতা তাদের প্রতি। চাষি আলম এটা মুছে গেছে, ম্যাক্সিমাম মানুষই আমাকে আবহাওয়া হিসেবে জানে। প্রায় 2-2.5 বছর এই উৎসবটা মিস করতেছিলাম, তো সিজন 5 আসার পর থেকেই আমি এনজয় করতেছি। ব্যাচেলর পয়েন্টের সুনাম কিন্তু অনেক, তো আপনারা অনেক বিনয় প্রকাশ করবেন। বিনয়টা শুধু শিল্পীর না, সকল ক্ষেত্রে সবারই প্রয়োজন। একজন অ্যাক্টর তখনই নিজেকে সাকসেসফুল মনে করে যখন তার একটা রোলকে মানুষ এতটাই বিশ্বাস করে। প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার রাতে ইউটিউব ও চ্যানেল আইতে দেখা যাবে ব্যাচেলর পয়েন্ট সিজন 5। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবারে রয়েছে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ।
মিরপুরের রূপনগরে আকিজ ভেঞ্চার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ ফেয়ার ভ্যালুর তৃতীয় শোরুম চালু হয়েছে। উদ্বোধন করেন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম শেখ আকিজ উদ্দিনের সহধর্মিণী মনোয়ারা বেগম। সে সময় আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন, আকিজ ফেয়ার ভ্যালুর অপারেশন ডিরেক্টর সৈয়দ জয়নুল আবেদিন সহ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন এই শোরুমে আকিজ গ্রুপের সব পণ্য এক ছাদের নিচে পাওয়া যাবে। সংবাদে এ পর্যায়ে আবারও সময় হয়ে গেল বিরতি নেবার। আর বিরতির পর জানিয়ে ফিরব জানাবো খেলার খবর। সংবাদ শেষ করবো, তবে যাওয়ার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট আসছে আগামীকাল। থাকছে জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ বরাদ্দ, বন্ধ হচ্ছে কালো টাকা সাদা করার সুযোগ। শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। ১৬ জুন সাবেক আইজিপি সহ ৩ আসামিকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং হাব তৈরিতে চিরা উদ্যোক্তাদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান। রাজধানীতে বিনিয়োগ সম্মেলন উদ্বোধন। পরিবেশ সুরক্ষায় দেশের ১৮ কোটি মানুষের এই সচেতনতা জরুরি বললেন উপদেষ্টা। গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান। এবং লাহোরে হোয়াইট ওয়াশ এড়াতে পাকিস্তানকে ১৯৭ রানের টার্গেট দিল বাংলাদেশ। ওপেনিংয়ে তানজিদ তামিম ও পারভেজ জীবনের ১১০ রানের জুটি। প্রিয় দর্শক, এই ছিল চ্যানেলের সংবাদ এখনকার আয়োজন। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।